এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব মানব জননের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যার নাম হলো নিষেক বা ফার্টিলাইজেশন। ইতিপূর্বে আমরা ডিম্বাণু উৎপাদন, শুক্রাণু উৎপাদন, ডিম্বাণুর গঠন, শুক্রাণুর গঠন, রজচক্র প্রভৃতি বিষয়ে আলোচনা করেছি। তারপরে এখনকার গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষেক বা ফার্টিলাইজেশন। এই নিষেক শুরু করার আগে আমি একটু বলে নিই কী কী এর বিষয়ে আমরা পড়ব। প্রথম হলো নিষেক কি? বি, নিষেকের স্থান। সি, সময়কাল। ডি, পদ্ধতি। এই বিষয়গুলো আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তা প্রথমেই বলি, নিষেক কি বা কাকে বলে? পুংজনন কোষ বা শুক্রাণু এবং স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে। হলো নিষেক কি? হ্যাপ্লয়েড পুংজনন কোষ এবং হ্যাপ্লয়েড স্ত্রীজনন কোষের মিলন হলো। এবার নিষেকের স্থান। তাহলে এটা কি পুংজনন কোষ, এন, প্লাস স্ত্রীজনন কোষ, এন, এর মিলন। নিষেকের স্থান কোথায় ঘটে? সাধারণত ডিম্বনালীর একটা জায়গা আছে, তোমাদের আমরা যখন পড়িয়েছিলাম সেখানে দেখেছ, ইনফান্ডিবুলাম থেকে ডিম্বনালীর ঠিক ফানেলের মতো মুখ, যাকে বলে ইনফান্ডিবুলাম, যার চারপাশে ঝালরের মতো আছে ফেমব্রি, ঠিক তার কিছুটা পরে ডিম্বনালীর দিকে একটা স্ফীত অংশ আছে, যার নাম অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা হলো নিষেকের স্থান, ডিম্বনালীর অ্যাম্পুলা। সময়কাল, এই রজচক্রের 12তম থেকে 18তম দিন, এটা সব থেকে নিষেকের উল্লেখযোগ্য সময়। 12তম দিন থেকে 18তম দিন, কারণ ঋতুচক্রের 14 দিনে ডিম্বাণু নিঃসরণ ঘটে। সেই জন্যে আগে পাছে কয়েকদিন ধরে এই সময়টা নিষেকের জন্য সব থেকে উল্লেখযোগ্য। এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। দেখো, স্ত্রী জনন অঙ্গে শুক্রাণু প্রায় 3 দিন সজীব থাকে। তার মধ্যে প্রথম 6 থেকে 17তম দিন নিষেকের জন্যে সব থেকে উল্লেখযোগ্য, কারণ এই 6 থেকে 17তম দিন নিষেক প্রক্রিয়ার জন্য অত্যন্ত সক্রিয় থাকে শুক্রাণু। হলো। এবার ডিম্বাণু নিঃসরণের পর থেকে 72 ঘন্টা এটা জীবিত থাকে, তবে 24 ঘন্টা
নিষেকের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য সময়। এই যে প্রথম 24 ঘন্টা নিষেকের জন্য সে অত্যন্ত সক্রিয় থাকে। এই সময়কালগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঋতুচক্রের 1 থেকে 8তম দিন নিষেকের সম্ভাবনা নেই বললেই চলে। এই যে সমস্ত সময়কালগুলো সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু যে এর ব্যতিক্রম যে ঘটে না তা নয়। হলো এবার আসে নিষেক পদ্ধতি। দেখো, নিষেক একটা জটিল এবং বলা যেতে পারে ঘটনাবহুল পদ্ধতি। বর্ণনার সুবিধার জন্য একে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি। কি সেগুলো? এ, শুক্রাণু বা পুংজনন কোষ, পুংজনন কোষের গৌণ উসাইটের সন্নিকটে আগমন, গৌণ উসাইটের সন্নিকটে আগমন। এটা হলো সব থেকে প্রথম পর্যায়। ক্লিয়ার? এটা হলো সব থেকে প্রথম। দ্বিতীয় পর্যায় এই শুক্রাণু বা পুংজনন কোষের গৌণ উসাইটের মধ্যে প্রবেশ, এর অনেকগুলো ধাপ আছে। যেমন ছোট হাতের এ, শুক্রাণুর ক্যাপাসিটেশন বা সক্রিয়তা অর্জন। বি, অ্যাক্রোজম বিক্রিয়া। সি, অ্যাক্রোজম বিক্রিয়ার পর হলো কর্টিক্যাল বিক্রিয়া। ও নিষেক পর্দা গঠন। ক্লিয়ার? নিষেক পর্দা গঠন। নেক্সট, বড় হাতের সি, অ্যাম্ফিমিক্সিস, অর্থাৎ পুং উপনিউক্লিয়াস এবং স্ত্রী উপনিউক্লিয়াসের মিলন। প্রোনিউক্লিয়াস, এটা পুং প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী প্রোনিউক্লিয়াসের মিলন। এই কটি পর্যায়। এখানে আমি একটা চিত্র এঁকেছি, আমার পড়ানোর সঙ্গে সঙ্গে এটাকে আমরা ব্যাখ্যা করব। এটা হলো শুক্রাণু ডিম্বাণুর সাইট পর্যন্ত প্রবেশ। আগে সম্মুখীন হবে সেটা আমি বলবো, তারপরে প্রবেশের এটা আমরা ওখানে দেখা। এই পোর্শনটা শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ বা গৌণ সাইটের মধ্যে প্রবেশ। আর এইটা হচ্ছে অ্যাম্ফিমিক্সিস, আর এটা হচ্ছে তার আয়ের ঘটনা। এই তিনটি পর্যায়ে আমরা ব্যাখ্যা করব। দেখা যাক, প্রথম যে পুংজনন কোষ এর গৌণ সাইটের সন্নিকটে। এর প্রথমে এ, ভালো করে খেয়াল, যৌন মিলনের সময় পেনিসের মাধ্যমে সাধারণত
যোনির এই যে যোনির ঠিক আগে আছে সার্ভিক্স জরায়ু কণ্ঠ, তা এই বীর্য পেনিসের মাধ্যমে যোনির জরায়ু কণ্ঠের ওখানে, যোনির ঠিক আগে বলা যায় পরে, যোনির ঠিক পরেই আছে জরায়ু, জরায়ু কণ্ঠের ওখানে নির্গমন ঘটে। ফার্স্ট এটা। তাহলে এ বীর্য জরায়ু কণ্ঠের সন্নিকটে স্খলন। ক্লিয়ার? আবার বলি, পেনিসের মাধ্যমে যৌন জননকালে, যৌন মিলনকালে পেনিসের মাধ্যমে বীর্য যোনির এবং জরায়ুর সংযোগস্থলে জরায়ু কণ্ঠ আছে, সেখানে স্খলিত হয়। হলো? এবার আসি বি। এই জরায়ু কণ্ঠের সংকোচন ঘটে, ফলে বীর্যস্থ শুক্রাণুগুলো জরায়ুর মধ্যে প্রবেশ। তাহলে শুক্রাণুর জরায়ুর মধ্যে প্রবেশ, হলো নাম্বার সি। এবার জরায়ুর মধ্যস্থ তরলে শুক্রাণুগুলো ভাসতে থাকে এবং পুচ্ছের বিচলনের দ্বারা জরায়ু থেকে ডিম্বনালীতে সে প্রবেশ করে, তারা প্রবেশ করে। সুতরাং শুক্রাণু জরায়ু থেকে ডিম্বনালীতে প্রবেশ, এই যাত্রা পথে তাকে সাহায্য করে জরায়ুর সংকোচন এবং ফ্যালোপিয়ান নালীর সংকোচন। জরায়ু ফ্যালোপিয়ান নালীর সংকোচন প্রসারণ আর ফ্যালোপিয়ান নালীর ভেতরে থাকা যে এক স্তর বিশিষ্ট আবরণী কলাকোষ, তার সিলিয়ার বিচলন, এই শুক্রাণুকে একদিকে তার পুচ্ছ সঞ্চালন ঘটে, অন্যদিকে জরায়ু ডিম্বনালীর সংকোচন ঘটে। আর একটা ব্যাপার, ওই যে ডিম্বনালীর অভ্যন্তরে যে একসারি আবরণী কলাকোষ, তার সিলিয়ার বিচলন, এগুলো তাকে কোন জায়গায় ডিম্বনালী থেকে তার অ্যাম্পুলাতে, দ্যাট ইজ গৌণ পরডিম্বাণুর সন্নিকটে আগমনে সহায়তা করে। তাহলে নাম্বার ডি, জরায়ু ফ্যালোপিয়ান নালীর সংকোচন এবং এই ফ্যালোপিয়ানের ভেতরে থাকা কি আবরণী কোষের সিলিয়ার বিচলন, এই সমস্ত কার্যের দ্বারা সে কোথায় আসে? শুক্রাণুগুলো আসে অ্যাম্পুলাতে পৌঁছায়। ক্লিয়ার? অ্যাম্পুলাতে পৌঁছায়। হ্যালো, এবারে আরেকটা, ওদিকে ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণু ফিমব্রিল বিচলনের মাধ্যমে ইনফান্ডিবুলামে প্রবেশ করে এবং জরায়ুর এবং
ডিম্বনালীর সংকোচন প্রসারণের দ্বারা সেও ওই অ্যাম্পুলাতে আসে, ফলে শুক্রাণু ডিম্বাণুর সন্নিকটস্থ হয়। এই হলো প্রথম পর্যায়ের ঘটনা। তাহলে ডিম্বাণু কার মাধ্যমে? ফিম্ব্রির বিচলন, ফিম্ব্রির বিচলন। তারপরে কোথায়? ইনফান্ডিবুলামে প্রবেশ ও ডিম্বনালী মাধ্যমে কোথায়? অ্যাম্পুলায় প্রবেশ। হলো, এই হলো প্রথম পর্যায়ের ঘটনা। বুঝতে পারলে? প্রথম পর্যায়ে অত্যন্ত সুন্দরভাবে বলা আছে পরপর। এখানে উল্লেখযোগ্য, একবার বীর্যস্খলনে প্রায় 3 থেকে 4 ml বীর্য স্খলিত হয়। তার মধ্যে প্রায় 80 থেকে 100 মিলিয়ন শুক্রাণু থাকে। কিন্তু উল্লেখযোগ্য, 300 থেকে 500 শুক্রাণু এই গৌণ অ্যাম্পুলাতে, গৌণ উসাইটের চারপাশে জড়ো হয়। তার মধ্য থেকে একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। এটা মাথায় রাখতে হবে। গেল। এবার আসি দ্বিতীয় পর্যায়ে, বা পুংজনন কোষের গৌণ উসাইটের মধ্যে প্রবেশ। বড় হাতের বি, পুংজনন কোষের গৌণ উসাইটের মধ্যে প্রবেশ। এর যে ভাগগুলো আমি বলেছি, ফার্স্ট হচ্ছে ক্যাপাসিটেশন, বা শুক্রাণুর সক্রিয়তা প্রাপ্তি। এবার আমি দেখে একটু লক্ষ্য করো। দেখো, এই ভেতরটা হচ্ছে উসাইটের সাইটোপ্লাজম, এই যে লেবেল করেছি। এই ফার্স্ট পর্যায়ে করোনা রেডিয়েটা অতিক্রম। তাই এই হলো ডিম্বাণু, এর ভেতরের সাইটোপ্লাজম। এই হলো ভাইটেলাইন পর্দা, এই হলো পেরিভাইটেলাইন গহ্বর, এই হলো জোনা পেলুসিডা। এই স্তর ভেদ করা। এর প্রথমে ক্যাপাসিটেশন, এই শুক্রাণুর ক্যাপাসিটেশন করে, তা না হলে এই স্তরগুলো অতিক্রম করতে পারে না। তা ক্যাপাসিটেশনে কি ঘটে? শুক্রাণু যে অ্যাক্রোজোম আমরা পড়েছি, অ্যাক্রোজোমের চারপাশে একটা পর্দা থাকে। এই পর্দায় কোলেস্টেরল থাকে, সেমিনাল প্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে। ক্লিয়ার? এইগুলো থাকলে শুক্রাণু সক্রিয় হতে পারে না। তো যখন শুক্রাণু জরায়ু গহ্বর থেকে ডিম্বাণুর দিকে প্রবেশ করে, তখন ওই তরলস্থিত রাসায়নিক পদার্থের সাহায্যে এই অ্যাক্রোজোমের সেমিনাল প্রোটিন, কোলেস্টেরল, গ্লাইকোপ্রোটিন কি হয়? বিশ্লিষ্ট হয়। ফলে শুক্রাণু সক্রিয় হয়। ক্লিয়ার? তাহলে এর প্রথম কেন সক্রিয় হয়? তার ফার্স্ট, শুক্রাণুর অ্যাক্রোজোমের গ্লাইকোপ্রোটিন বিশ্লিষ্ট হয়। কার দ্বারা? জরায়ু মধ্যস্থ তরলের
রাসায়নিক পদার্থ দ্বারা বিশ্লিষ্ট হয়। ফলে কি হয়? শুক্রাণু সক্রিয় হয় এবং তার সঞ্চালন ক্ষমতা অত্যন্ত বেড়ে যায়। শুক্রাণুর এই সিলিয়ার বিচরণ এখানে আরেকটা জিনিস কাজ করে। এই যখনই এই অ্যাক্রোজোমের গ্লাইকোপ্রোটিন বা সেমিনাল প্রোটিন বা কোলেস্টেরল বিশ্লিষ্ট হয়, তখনই শুক্রাণুর মধ্যে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করে। এই ক্যালসিয়াম আয়ন প্রবেশ করে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হলে এটিপি দ্রুত বিশ্লিষ্ট হয়, ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যার সাহায্যে কিন্তু এই শুক্রাণুটা সক্রিয় হয়। সুতরাং এখানে কি এই ক্যালসিয়াম আয়ন প্লাস সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, এই যে সংযুক্তি, এটা এটিপির দ্রুত বিশ্লেষণ ঘটায়। এটিপির ফলে কি হয়? শক্তি উৎপন্ন হয়, যে শক্তির বদৌলতে শুক্রাণু খুব দারুণভাবে সক্রিয় হয়, তার বিচলন বেড়ে যায়, তার যে লেজ পুচ্ছের সঞ্চালন বেড়ে যায়। এই ঘটনাকে সামগ্রিকভাবে বলা হয় কি শুক্রাণু সক্রিয়তা বা ক্যাপাসিটেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, এবার আসি ক্যাপাসিটেশনের পরে বি অ্যাক্রোজোম বিক্রিয়া। বি অ্যাক্রোজোম বিক্রিয়া। কি বলা হয়েছে এই বিক্রিয়া? এবার আমরা এখানে যাব, এখানে দেখে নিয়ে আগে শুনে দেখে নাও, বুঝে তারপর আমি যাচ্ছি। এই যে দেখো শুক্রাণু, এখান থেকে এই যে একটা স্তর, এই যে করোনা রেডিয়েট, আমি এখানে 1 2 3 করে বলেছি, 1 2 3, 4 হচ্ছে জোনা পেলিসুইডা, আর 5 হলো শুক্রাণুর অ্যাক্রোজোম, 6 হলো সেলস অফ করোনা রেডিয়েটা। এই যে এই জায়গায় কোষ রয়েছে করোনা রেডিয়েটার। এটা শুক্রাণুর মস্তক, এটা হচ্ছে শুক্রাণুর মধ্যাংশ। ক্লিয়ার? এটা হচ্ছে শুক্রাণুর পুচ্ছ। ক্লিয়ার? এই আচ্ছা, এবার এই শুক্রাণু সক্রিয় হওয়ার পরে সে এই করোনা রেডিয়েটাকে স্পর্শ করে। এখানে আমরা দেখিয়েছি করোনা ভেদ করেছে। এই করোনা রেডিয়েটাকে অতিক্রম করার জন্যে এখানে এই অ্যাক্রোজোম বিক্রিয়া ঘটে। কি সেই বিক্রিয়া? দেখো, করোনা রেডিয়েটার যে ধাত্র, সেখানে হায়ালুরোনিক অ্যাসিড থাকে। এই হায়ালুরোনিক অ্যাসিড ভেদ করে শুক্রাণুকে প্রবেশ করতে গেলে এই শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে এক প্রকার উৎসেচক খরিত হয়, যার নাম হায়ালুরোনিডেজ। তাহলে এই কি অ্যাক্রোজোম বিক্রিয়া রোমানন, করোনা রেডিয়েটা অতিক্রম, করোনা রেডিয়েটা অতিক্রম। ক্লিয়ার? কার মাধ্যমে অতিক্রম করে? শুক্রাণু অ্যাক্রোজোম মধ্যস্থ বা শুক্রাণু থেকে নির্গত কি উৎসেচক? হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ এই উৎসেচক কি করে? করোনা রেডিয়েটার ধাত্রকে বিশ্লিষ্ট করে। এই ধাত্রকে বিশ্লিষ্ট করে, ফলে ধাত্রের মধ্য দিয়ে শুক্রাণু ভেতরে ঢুকে যায়। ক্লিয়ার? ঢুকে গিয়ে তারা করোনা রেডিয়েটার স্পর্শ করে। এই যে করোনা রেডিয়েটার স্পর্শ করে, করোনা রেডিয়েটার।
এই ভুল বললাম, এই জোনা পেলুসিডা স্পর্শ করে, করোনারিটাকে ভেদ করে গিয়ে জোনা পেলুসিডা স্পর্শ করে। তাহলে এবার রোমান 2 কোথায়? জোনা পেলুসিডায় গিয়েছে, স্পর্শ করে ওর মস্তক। তাহলে এই জোনা পেলুসিডা, ক্লিয়ার? এই জোনা পেলুসিডায় আছে এক প্রকার গ্লাইকোপ্রোটিন ZP3। সেই ZP3 সাহায্যে এর মস্তক সাধারণত জোনা পেলুসিডায় আবদ্ধ হয়। ক্লিয়ার? এর এই করোনারির অতিক্রম, তারপরে জোনা পেলুসিডায় সংলগ্ন। এখানে এই জোনা পেলুসিডায় সংযুক্তি কার? শুক্রাণুর। কার মাধ্যমে? ZP3 প্রোটিনের মাধ্যমে। কি সংযুক্তি ঘটে? শুক্রাণুর মস্তক সংযুক্তি ঘটে। এবার এই ZP3 প্রোটিনের সংস্পর্শে অ্যাক্রোজোমের পর্দা বিশ্লিষ্ট হয় এবং অ্যাক্রোজোম মধ্যস্থ স্পার্ম লাইসিন প্রোটিন নির্গত হয়, যা জোনা পেলুসিডাকে ভেদ করতে সহায়তা করে। এবার নেক্সট রোমান 3 জোনা, এই ভুল বললাম, হ্যাঁ, জোনা পেলুসিডা অতিক্রম কার মাধ্যমে? কিভাবে অতিক্রম করে? কার দ্বারা? এখানে স্পার্ম লাইসিন উৎসেচক। এই স্পার্ম লাইসিন উৎসেচক এই জোনা পেলুসিডাকে অতিক্রম করতে বা বিশ্লিষ্ট করতে সহায়তা করে। কি আছে এর মধ্যে? স্পার্ম লাইসিন উৎসেচক, এর মধ্যে আছে অ্যাক্রোসিন, জোনা লাইসিন, তাই তো? নিউরামিনিডেজ, প্রভৃতি উৎসেচক। এগুলো এই দেখো, এই যে 4 নম্বর কি ছিল? 4 নম্বরে জোনা পেলুসিডাকে দেখো, এখানে আর আমি লিখিনি, এই 1, 2 করে এগুলোই দেখিয়েছি। এখানে যেখানে 1, 2, 3, 4 করে আছে, এখানেও তাই লেখা আছে। এই জোনা পেলুসিডাকে অতিক্রম করতে সহায়তা করে এই উৎসেচক। খুব উল্লেখযোগ্য নাম: অ্যাক্রোসিন, জোনালাইসিন, নিউরামিনিডেজ। এই উৎসেচকগুলো এই 4 নম্বর যেটা আমরা বলেছি জোনা পেলুসিডা থেকে অতিক্রম করতে সহায়তা করে। হলো? এখানে একটি মাত্র সক্রিয় শুক্রাণু এই জোনা পেলুসিডা অতিক্রম করে কোথায়? এরপরে আছে এই যে পেরিভাইটেলাইন স্পেস অতিক্রম করে এই ভাইটেলাইন পর্দায় এখানে যুক্ত হয়। ভাইটেলাইন পর্দায় গিয়ে এটাকে অতিক্রম করে ভাইটেলাইন পর্দায় 2 নম্বর ওখানে যুক্ত হয়। আচ্ছা, এবার রোমান 3 বলেছে অ্যাক্রোজোম বিক্রিয়া কোনো শেষ হয়নি। রোমান 4 এবার যখনই এই মস্তক অংশ এই পেরিভাইটেলাইন স্তর অতিক্রম করে ভাইটেলাইন পর্দায় সংযুক্ত হয়, তখনই এই ভাইটেলাইন পর্দায় কতগুলি মাইক্রোবিলিয়ায় সৃষ্টি হয়, যেখানে সে স্পর্শ করে। ক্লিয়ার? যেখানে স্পর্শ করে তৈরি করে ফার্টিলাইজিং কোন। দেখো, ফার্টিলাইজিং কোন সৃষ্টি হয়।
ফার্টিলাইজিং কোন, ফার্টিলাইজিং কোন জিনিসটা কি? আবার বলছি, শুক্রাণুর মস্তক জোনা পেলুসিডা পেরিভাইক্লিন স্পেস অতিক্রম করে জোনা পেলুসিডা পেরিভাইক্লিন স্তরের পরে আছে ভাইটিলাইন পর্দা, তাকে স্পর্শ করে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেইখানে ওই ভাইটিলাইন পর্দায় অনেকগুলো মাইক্রোভিলি সৃষ্টি হয়ে যে বিশেষ কোণ সৃষ্টি করে তাকে বলা হয় ফার্টিলাইজিং কোণ। হলো। এবার এখনো কিছু জিনিস এখানে বাকি। নাম্বার 5, উল্লেখযোগ্য ঘটনা। এবার এই যে জোনা পেলুসিডা কে যখন স্পর্শ করে, আমি আগের কথা বলছি, যখন স্পর্শ করে, এই ঘটনার আগে কিন্তু যখন স্পর্শ করে আরেকটা ঘটনা ঘটে। কি সেটা? এই জোনা পেলুসিডা থেকে নির্গত হয় একটা প্রোটিন যার নাম ফার্টিলাইজিং প্রোটিন। ফার্টিলাইজিং প্রোটিন। আর শুক্রাণু থেকে মস্তক থেকে নির্গত হয় অ্যান্টি ফার্টিলাইজিং। এই অ্যান্টি ফার্টিলাইজিং প্রোটিন, এই দুটো সাংঘাতিকভাবে প্রজাতি নির্ভর। নির্দিষ্ট ফার্টিলাইজিং নির্দিষ্ট অ্যান্টি ফার্টিলাইজিংয়ের সংস্পর্শে কী হয়? ঘনীভূত হয়, যার ফলে অ্যাগ্লুটিনেশন। এই দুটো প্রোটিনের ক্রিয়ার ফলে শুক্রাণু ভাইটেলেন পর্দার গায়ে আসঞ্জিত হয়, যাকে বলে অ্যাগ্লুটিনেশন। উল্লেখযোগ্য ঘটনা। এই দুটোর মাধ্যমে কি হয়? অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন এটা উল্লেখযোগ্য কেন বলছি? এটা নির্দিষ্ট প্রজাতির অ্যান্টি ফার্টিলাইজিং অন্য প্রজাতির সঙ্গে এটা মিলবে না। এই জন্য এটা প্রজাতি নির্ভর রাসায়নিক বিক্রিয়া হলো। এই ঘটনাগুলোকে সামগ্রিকভাবে অ্যাক্রোজম বিক্রিয়া বলে। খুবই উল্লেখযোগ্য, আলাদা প্রশ্ন হয় 2-3 মার্ক। এটা পরে আমরা এই দ্বিতীয় পর্যায়ের শেষ ঘটনা বলবো, কি অ্যাক্রোজম বিক্রিয়ার পরে সি হলো আমরা আগে বলেছিলাম। এবার কর্টিক্যাল বিক্রিয়া বা নিষেক পর্দা গঠন। কর্টিক্যাল বিক্রিয়া, কর্টিক্যাল বিক্রিয়া বা নিষেক পর্দা গঠন। ক্লিয়ার? এখানে তোমরা দেখেছ যে এই যে শুক্রাণু এই পেরিভাইক্লিন স্পেস অতিক্রম করে তারা সাইটোপ্লাজমে প্রবেশ করে। আমরা এই সময়ের ঘটনাগুলোর কথা বলছি। ক্লিয়ার? কর্টিক্যাল বিক্রিয়া ও নিষেক পর্দা গঠন। দেখো, এই যে শুক্রাণুর মস্তক, এই ভাইক্লিন পর্দা যখন স্পর্শ করে, মনে রাখবে, যখন স্পর্শ করে তখন ডিম্বাণুর বা গৌণ পরডিম্বাণুর সাইটোপ্লাজমের এক্সোপ্লাজমে যে কর্টিক্যাল দানা থাকে, সাধারণত গলগি ভেসিকল, যেগুলো এই কর্টিক্যাল দানাগুলো এই কর্টিক্যাল দানাগুলো ভাইটেলিন পর্দার সঙ্গে সংলগ্ন হয়। ক্লিয়ার? তাহলে ফার্স্টের কি হয়? রোমানন পেরিভাইটেলাইন
ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন পর্দা প্লাস শুক্রাণুর মস্তক কি হয়? রোমান টু গৌণসাইটের কর্টিক্যাল দানা ভাইটেলাইন পর্দা সংলগ্ন হয়, ভাইটেলাইন পর্দা সংলগ্ন হয়। ক্লিয়ার? ভাইটেলাইন পর্দা সংলগ্ন হয়। এই কর্টিক্যাল দানা আর ভাইটেলাইন পর্দাকে একসঙ্গে বলা হয় কি? নিষেক পর্দা। ক্লিয়ার? নিষেক পর্দা। এই ঠিক নিষেক পর্দা সৃষ্টির আগে খেয়াল করবে, এই শুক্রাণুর মস্তক ওই ফার্টিলাইজিং কোন দ্বারা আবদ্ধ হয়ে উসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করে, সাইটোপ্লাজমে প্রবেশ করে। তখন কিন্তু ওই শুক্রাণুর মস্তক বাদ বাকি অংশগুলো এই বাইরে পরিত্যক্ত হয়। তাহলে ভেতরে প্রবেশ করে শুধু শুক্রাণুর মস্তকস্থিত নিউক্লিয়াস, ওই ফার্টিলাইজেশন কোণের মাধ্যমে। ফার্টিলাইজিং কোণ মস্তক মধ্যস্থ নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমে, গৌণসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করতে দেয়, বাদ বাকি অংশগুলো বাইরে পড়ে থাকে। ক্লিয়ার? এবারে এই নিষেক পর্দা গঠনে আরো দুটো জিনিস উল্লেখযোগ্য কাজ করে। কি? সেটা হলো এর ভেতরে ক্যালসিয়াম আয়ন খরিত হয়। এই সময় কেন ক্যালসিয়াম আয়ন খরিত হয়? যখনই শুক্রাণুর মস্তক পেরিভাইটেলাইন পর্দাকে স্পর্শ করে, তখন ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করে, তখন ভাইটেলাইন পর্দার ডিপোলারাইজেশন ঘটে, যার ফলে ভেতরে ক্যালসিয়াম আয়নের প্রবেশ হয়। এই ক্যালসিয়াম আয়ন কর্টিক্যাল দানাকে ওই ভাইটেলাইন পর্দার সঙ্গে সংলগ্ন হতে সাহায্য করে। উল্লেখযোগ্য ঘটনা। আচ্ছা, তাহলে কি হয়? ক্যালসিয়াম আয়ন কিন্তু কি করে? ভাইটেলাইন পর্দার এই ভাইটেলাইন পর্দার ডিপোলারাইজেশন কেন? ওই মস্তক, শুক্রাণুর মস্তক ভাইটেলাইন পর্দাকে স্পর্শ করা মাত্রই কি হয়? ভাইটেলাইন পর্দার ডিপোলারাইজেশন ঘটে। ফলে কি হয়? ক্যালসিয়াম আয়ন খরিত হয় বা ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বেড়ে যায়। এই ক্যালসিয়াম আয়ন বিশেষ করে এই নিষেক পর্দা গঠনে সাহায্য করে। এই ডিপোলারাইজেশন কিন্তু আর ক্যালসিয়াম আয়ন নিষেক পর্দা গঠনে সাহায্য করে। এই ঘটনাটা অবশ্যই তোমাদের বলতে হবে। আচ্ছা, এই সময় এই যে কর্টিক্যাল দানা থেকে কিছু উৎসেচক পেরিভাইটেলাইন স্পেসে নিঃসৃত হয়। নেক্সট পয়েন্ট 3, একদম ডিটেলস আমি এখানে তোমাদের বলে দিচ্ছি সব। 3, কর্টিক্যাল দানা থেকে উৎসেচক কোথায় খরিত হয়? পেরিভাইটেলাইন
স্পেসে কি করে, ওই যে পেরিভাইটিং স্পেসে গিয়ে ওটা Z3 অর্থাৎ ওই যে তোমার এখানে আমরা দেখি 4 নম্বর কি আছে, জোনা পেলিসিডা, এই জোনা পেলিসিডার ZP3 কে নিষ্ক্রিয় করে ফলে এই নিষ্ক্রিয় করলে দেখা যায় এই যে জোনা পেলিসিডা এরা শক্ত হয়। এই শক্ত হওয়াটাও কিন্তু বাইরের থেকে আর কোনো স্পার্মকে, একটাকেই প্রবেশ করতে দিয়েছে, আর কোনো স্পার্মকে এই নিষেক পর্দা প্লাস এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু অন্য কোনো শুক্রাণুকে আর ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করতে দেয় না। ফলে পলিস্পার্মিটা কি হয়, বন্ধ হয়। ফলে শুক্রাণু এবং জোনা পেলিসিডা সেলুসিডা শক্ত হয়। এই ঘটনা কি করে, পলিস্পার্মি প্রতিরোধ করে। ক্লিয়ার? এই কর্টিক্যাল দানার এই ঘটনাগুলো, তাহলে এই কর্টিক্যাল দানার মাধ্যমে ফার্টিলাইজিং কোন দ্বারা শুধুমাত্র শুক্রাণুর নিউক্লিয়াস গৌণসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করার অধিকার পায়, বাদ বাকি অংশগুলো বাইরে পড়ে থাকে। ব্যাস, এরপরে শুরু হয় লাস্ট পর্যায়ে অ্যাম্ফিমিক্সিস। আমাদের সবার শেষ বড় হাতের সি, অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফিমিক্সিস অর্থাৎ এখানে পুংপ্রনিউক্লিয়াস এবং স্ত্রী প্রনিউক্লিয়াসের মিলন ঘটবে, নিষেক ক্রিয়া সম্পন্ন। এর জন্য আমি আরেকটা রেখেছি, এই হলো তোমার গৌণ উসাইট। এখানে আমি লেবেল করেছি জোনা পেলুসিডা, ভাইটেলাইন পর্দা, নিউক্লিয়াস, প্রথম পোলার বডি, এটা হলো সেকেন্ডারি উসাইট, এটা হচ্ছে উপ্লাজম। ব্যাস, ঠিক ওভ্যুলেশনের আগে এটা এরকম হলো। এবার দেখো এর ভেতরে যখন মস্তক প্রবেশ করে তখন কি ঘটনাগুলো ঘটে, আমি এখানে রোমান 1-2 করে বলছি। ক্লিয়ার? যখনই শুক্রাণুর মস্তকস্থিত নিউক্লিয়াস সাইটোপ্লাজমে প্রবেশ করে গৌণসাইটের, তখন কি ঘটনা করে, শুক্রাণুর নিউক্লিয়াস কোথায় প্রবেশ করে, গৌণসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ, আগেই প্রবেশ করেছে। ফলে এই শুক্রাণুর নিউক্লিয়াস উদ্দীপিত হয়। এই শুক্রাণুর নিউক্লিয়াস থেকে পিএলসি জিটা প্রোটিন নির্গত হয়। এই পিএলসি জিটা প্রোটিন তোমাদের আগে আমরা বলেছিলাম, দেখো এই সেকেন্ডারি উসাইট কিন্তু থেমে আছে, অ্যারেস্টেড হয়ে আছে, বুঝলে? এম ফেজ প্রমোটিং ফ্যাক্টর তাকে এই অবস্থায় আবদ্ধ করে রেখেছে, বুঝলে? এম ফেজ প্রমোটিং ফ্যাক্টর, তো এই যে জিটা প্রোটিন এই এম ফেজ প্রমোটিং ফ্যাক্টরকে নিষ্ক্রিয় করে এবং অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স একে সক্রিয় করে।
সক্রিয় করে, ফলে কি হয়, গৌণসাইডের এই দ্বিতীয় মেয়োটিক বিভাজন শেষ হয়, এই দ্বিতীয় মেয়োটিক বিভাজন শেষ হয়। এটা সুতরাং দ্বিতীয় মেয়োটিক বিভাজন সম্পূর্ণ হয়। হলো, এই দ্বিতীয় স্পিন্ডল তৈরি হয়েছে, দ্বিতীয় মেয়োটিক বিভাজন সম্পূর্ণ হয়। দেখো উল্লেখযোগ্য কিছু ঘটনা। এবার রোমান 2, রোমান 2 গৌণসাইটের সেন্ট্রিওল বিনষ্ট হয়। রোমান 3 এই যে শুক্রাণু নিউক্লিয়াসের মস্তক বা শুক্রাণু নিউক্লিয়াস এর চারপাশে যে থাকে ওই তোমার শুক্রাণুর, যেটা শুক্রাণুর সেন্ট্রিওল, এই সময় কি তৈরি করে, মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। মাইটোটিক স্পিন্ডল তৈরি করে, যার ফলে কি হয়, এই দ্বিতীয় মেয়োটিক বিভাজন কমপ্লিট হয়। তাহলে আগে আমি দেখি যে এখানে দ্বিতীয় মেয়োটিক বিভাজন সম্পূর্ণ হতে সহায়তা করে হলো রোমান 4। এবার এই যে তোমার নিউক্লিয়াসটি এবার পুং প্রোনিউক্লিয়াস, ওই যে শুক্রাণু মস্তকের নিউক্লিয়াস, শুক্রাণুর নিউক্লিয়াস কি গঠন করে, পুং প্রোনিউক্লিয়াস। প্রোনিউক্লিয়াস গঠন। 5 গৌণ উসাইটের নিউক্লিয়াস, কি তৈরি করে, স্ত্রী প্রোনিউক্লিয়াস, স্ত্রী প্রোনিউক্লিয়াস তৈরি করে। এই সময় কিন্তু এই নিউক্লিয়াস, দুটোরই নিউক্লিয়াস চারিপাশ থেকে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়। পুং প্রোনিউক্লিয়াস স্ত্রী প্রোনিউক্লিয়াস সৃষ্টি করে। এবার লাস্ট 6 এই পুং প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী প্রোনিউক্লিয়াস। আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য, এই যে দ্বিতীয় পোলার বডি কিন্তু গঠিত হয়, দেখেছো? তারপরে আগে ছিল একটা, পরে আর তিনটে, এই পোলার বডি কিন্তু এই যে দ্বিতীয় মেয়োটিক বিভাজন শেষ হয়, দ্বিতীয় পোলার বডি তৈরি হয়। আগে দুটো ছিল, আবার পরে দুটো তৈরি হয়। এই দ্বিতীয় এই পোলার বডি লেবেল করেছে সব 1 2 3 4 করে, এখানে প্রথমে লেবেল করা আছে, তারপর পর কিন্তু পরপর এখানে দেওয়া আছে। এই যে স্ত্রী প্রোনিউক্লিয়াস, পুং প্রোনিউক্লিয়াস, এখানে বিভাজন কমপ্লিট। এই 1 2 গুলো যেহেতু আমি এখানে লেবেল করেছি 1 করে, পরবর্তীকালে লিখিনি, 1 2 করে দিয়েছি। হ্যাঁ, গৌণসিরা সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং এই পুং প্রোনিউক্লিয়াস গঠন করে, স্ত্রী প্রোনিউক্লিয়াস গঠন করে। আমরা যে পর্যন্ত এসেছি, এবার লাস্ট হচ্ছে পুং প্রোনিউক্লিয়াস, প্রোনিউক্লিয়াস ও স্ত্রী প্রোনিউক্লিয়াসের মিলন, বা একে আমরা কি বলি, নিষেক। প্রক্রিয়া কমপ্লিট হয়। তাহলে আমাদের এই ঘটনা শেষ হলো। শেষ করছি, পরে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবে।